স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH অভিষেক বন্দ্যোপাধ্যায় সিরিয়াস পলিটিশিয়ান নন, এটার কোনো জবাব চাইতে হবে না। এটা বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ শুধু নয়, ভারতের মানুষও বুঝতে পারছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি পলিটিশিয়ানই নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাক্স টু ম্যাক্স বিজনেসম্যান হতে পারে, ব্যবসায়ী হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডলম্যান হতে পারে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যসত্ত্বা ভোগী হিসেবে হয়তো রাজনীতিবিদদের সাথে ব্যবসায়ীদের র্যাকেট করিয়ে দিয়ে থাকতে পারে, অর্থাৎ দালালি বা কাটমানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো যে ব্যবসাটা, যে শিল্পটা আছে, কাটমানি তোলার যে শিল্প বা ব্যবসা করার যে প্রবণতা, সেই প্রবণতা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাসিক্যাল পলিটিশিয়ান নয়, পলিটিশিয়ান মেটেরিয়ালই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে আজকে কিছু না কিছু হচ্ছে, বিজেপি, সিপিএম, তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই, কংগ্রেস, কেউ না কেউ, মানে কেউ যদি সিরিয়াস পলিটিশিয়ান থাকে, আজকের সোমবারটা তার জন্য বিগ ইভেন্ট। কেউ না কেউ কোনো না কোনো জায়গাতে আজকের দিনে তাদের নিজস্ব ছাপ রেখে যাচ্ছে। আরে মিনিমাম কেউ একটা মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খালি ছুকছুক 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 ছুকছুক, কখন বিদেশে যাব, কখন আমেরিকা যাব। যেন আমেরিকা না গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনটা বৃথা হয়ে যাবে। চোখের অপারেশন করাতে আমেরিকা যাব, মাথার অপারেশন করাতে আমেরিকা যাব, বাঁ দিকের চোখে প্রবলেম হচ্ছে আমেরিকা যাব, ডান দিকের চোখে প্রবলেম হচ্ছে আমেরিকা যাব। আরে সেবাশ্রয় তাহলে করলেন কেন এই বাংলাতে? বাংলায় তো বিজেপি মাত্র 2 মাস রয়েছে। স্বাধীনতার পর থেকে বিজেপি বাংলাতে মাত্র 2 মাস সরকারে বা নবান্নতে বা রাইটার্স বিল্ডিং এ রয়েছে। বাকিটা সময় এই বামেদের বা তৃণমূল কংগ্রেসের আমলের যে চিকিৎসা ব্যবস্থা, সেটা কি এতটাই খারাপ, এতটাই খারাপ যে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের কোথাও না আমেরিকায় দৌড়াতে হচ্ছে? আসলে এটা বাহানা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুকছুক করছে আমেরিকা চলে যাওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোর্ট থেকে একটা অনুমতি নেওয়ার জন্য, যাতে করে আমেরিকার টিকিটটা কেটে আমেরিকার প্লেনে চড়ে হাঁপ ছেড়ে বাঁচতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পালাতে চাইছে। এই গোটা যে মেসটা তৈরি করে দিয়েছে, এই জঞ্জালটা যেটা তৈরি হয়েছে, এই স্তূপটা আবর্জনার যেটা তৈরি হয়েছে, সেই আবর্জনা স্তূপ থেকে পালাতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। এবং মিলিয়ে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আজ না হয় কাল না হয় পরশু আমেরিকা হোক বা ভানাতুয়া হোক বা মধ্যপ্রাচ্য হোক, সেখানে পালিয়ে যাবে। রাজনীতি করতেই চায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা রাহুল গান্ধীকে নিয়ে বলতাম, রাহুল গান্ধী তাও সেমি সিরিয়াস একজন পলিটিশিয়ান, হাফ বা মাঝামাঝি লেভেলের একটা সিরিয়াস পলিটিশিয়ানের মধ্যে রাহুল গান্ধীকে হয়তো ফেলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও নয়, একদম ক্যাজুয়াল একটা ছেলে, একদম নাবালক পলিটিশিয়ান। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাফের হাফ সুযোগ যদি অন্য কোনো 38-39 বছর বয়সী ছেলে যদি পেত তার দল থেকে, তার পিসির কাছ থেকে, তার পিসি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যদি এত কিছুও প্রয়োজন নেই, তার হাফও যদি সুযোগ সুবিধা, নিরাপত্তা, রাজনৈতিক ওঠাপড়ার যে সমস্ত সিঁড়ি, এই সমস্ত কিছু পেত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডবল বড় একজন পলিটিশিয়ান জন্মাতো আজকে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্ধ বাৎসল্য যাকে বলা হয়, অন্ধ ভালোবাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল দলটাকে উঠিয়ে দিল, তৃণমূলের পার্টি ফান্ড হাওয়া হয়ে গেল, তৃণমূল দলের লোগোটা এবার চলে যাবে, প্রতীকটা চলে যাবে, এবং সমস্ত কিছু যার জন্য যাবে সে নিজে সিরিয়াস পলিটিশিয়ানই নয়। এটা আমাকে বিমান বসু 2024 সালে বলেছিল, কত আগে। দেখুন, বিমান বসুদেরকে নিয়ে আপনি ভুল খারাপ
রাগ অভিমান যাই থাকতে পারে না কেন, কিন্তু বিমান বসুরা মাঠে ময়দানে নেমে কাজটা করেছে। 1 বছর 2 বছর নয়, 60 বছর ধরে বিমান বসুরা রাস্তায় নেমে রাজনীতিটা করেছে। রাজনৈতিক সন্ন্যাসী যাকে বলা হয় বিমান বসুরা, বা সেই সময়কার ওল্ড স্কুল পলিটিশিয়ান যারা, সেটা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন ওভার স্মার্টনেস দেখিয়ে রাজনীতিটা করেনি এরা। বিমান বসু আমাকে 2024 সালে বলেছিল, এত কম বয়সে এত খারাপ জিনিস শিখে গেছে এই পলিটিশিয়ান, বা একে পলিটিশিয়ানই মনে করি না আমি। কি বলেছিল বিমান বসু আমাকে, শুনুন। অভিষেক ব্যানার্জিকে নিয়ে কি মূল্যায়ন আপনার? রাজনীতি এখনো শেখেনি, বক্তৃতা করতে শিখেছে। তো কথায় কথায় যে বলছে 1 টাকারও দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে আমাকে ঝুলিয়ে দেবেন। আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমার হাঁটুর বসিদের সম্পর্কে আমার খারাপ কথা বলা উচিত না। এরাই তো ভবিষ্যৎ বাংলার। আপনি একটা সময় যুব নেতা ছিলেন, যে বাংলাকে আপনি দেখেছিলেন, সেই বাংলাতে যুব নেতা তো এদেরকেই বলা হচ্ছে। আপনাদের ওরা বেশি দিন থাকবে না। এরা থাকবে না মানে কি, মানে পলিটিক্সে থাকবে না, না অ্যারেস্ট হয়ে যাবে, না পলিটিক্সে রিটায়ারমেন্ট মানুষ ছুড়ে ফেলবে? অভিষেক ব্যানার্জি এত কম বয়সে খারাপ জিনিস শিখেছে, মিথ্যে কথা বলতে শিখেছে। তাদের রাজনীতিতে অবস্থানটা বেশি দিনের জন্য হবে এটা আমার মনে হয় না। আমি বলছি না, আজকের দিনটা, সোমবারটা স্তম্ভিত হয়ে যাওয়ার মতন একটা সোমবার। ভালো খারাপ ভুল ঠিক এটা তো পরে নিক্তি নিয়ে বিচার করা হবে, কিন্তু যারা রাজনীতির সাথে মিনিমাম যুক্ত, তারা প্রত্যেকে কেউ না কেউ নিজের রাজনৈতিক ছাপটা আজকের এই ঘটনা বহুল সোমবার রেখে চলেছে। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের প্রথম দিন, পার্লামেন্ট উত্তাল হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বার্থপর, সেলফিশলি খালি দেখার চেষ্টা করছে আমি কি করে সুবিধাটা পাই, আমি কি করে জেল থেকে বেঁচে যাই, আমি কি করে রিলিফ পাই, আমি কি করে আমেরিকা যেতে পারি। শোনা যাচ্ছে বিভিন্ন মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটিং করার চেষ্টা করছে তার আমেরিকা যাওয়াটা যাতে গ্রিন রুট দিয়ে দেওয়া হয়, একদম ক্লিন চিট দিয়ে দেওয়া হয়। এরকমভাবে পলিটিক্স হয়? তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের উত্তরসূরি বেছে নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি সিরিয়াস সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি সিরিয়াস এই সুদীপ রাহা, এই দেবাংশু ভট্টাচার্য। এখন তো দেবাংশু হাওয়া হয়ে গেছে অভিষেকের, এমন মাথা খেয়েছে অভিষেক। কোহিনূর মজুমদাররা, তাদেরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোহিনূর মজুমদারকে এক লেভেলে যদি দাঁড় করানো হয়, দুজনকে যদি লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয়, কোহিনূররা অনেক বেশি পটেনশিয়াল রাখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ দেখাচ্ছে না, কালো পর্দা ঢেকে যাচ্ছে। এটা গাড়িতে দেখুন, এটা গাড়িতে কালো পর্দা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এই নেতা। আরে মানুষ আসবে, মানুষের সাথে সেলফি তুলবো, হাজার হাজার লোক আসবে, চিৎকার করে অভিষেক দা বলবে, কেউ গাল দেবে, কেউ হয়তো অনুযোগ করবে, তাহলে তো তুমি জননেতা হয়েছো ভাই। তুমি এসকালেটর করে নেতা হচ্ছ। একেবারে কেয়ারলেস, একেবারে ক্যালাস রাজনীতিবিদদের একটা লাইন পড়ে গেছে এখন এই মুহূর্তে। আমাকে সকাল থেকে অনেকে বলছে যে ময়ূক তুমি অন্যান্য জিনিস ছাড়ো, কে কোথায় চোখ দেখাতে যাচ্ছে, কে কোথায় আমেরিকায় যাচ্ছে, এই সমস্ত কিছু ছেড়ে এটা আলোচনা করো যে রাজনীতির নামে কলঙ্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে সিরিয়াস কেউ পলিটিশিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন না হয়। হোয়াট নট টু ডু, তার যদি কোনো বই লেখা হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেন লেখা হয়। আরে মদন মিত্র পর্যন্ত এখন রসিকতা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মদন মিত্র পর্যন্ত অনুযোগ করে বলছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুবিধা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, আমি বলছি না তার 10% এই মুহূর্তে যে ছেলেটা তৃণমূল কংগ্রেসের জন্য এখনো হয়তো গলা ফাটাচ্ছে, ঘরেও ঢুকতে দেয় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে রাস্তায় দাঁড়িয়ে যে হয়তো অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এই ইত্যাদি ইত্যাদি কথা বলছে, তাকে যদি লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয় অভিষেকের থেকে অনেক বড় নেতা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পলিটিশিয়ানই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাক্সিমাম একজন মিডলম্যান হতে পারে, হয়তো মাঝারি লেভেলের ব্যবসায়ী হতে পারে। ওর পলিটিক্সটা ওর ডিএনএর মধ্যেই নেই বোধহয়।
ডিএনএর মধ্যে পলিটিক্স থাকলে আজকে দিল্লিতে যেত। কি 21শে জুলাই পালন করার জন্য বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় একা কাফিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আলাদা করে কোনো লিফট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও, এটা তো মানতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও লড়াই থেকে বেরোয়নি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুসোনার মতন খালি লুকিয়ে 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 থাকবো, খালি নিজেরটা বুঝবো, খালি সেলফিশলি এই আমেরিকা যাব, এই ভানাতুয়া যাব, এই দুবাই যাব, এই পেটিশন করবো, এই একে চমকাবো, এই একে ধমকাবো। এরকম করে কি রাজনীতি হয় নাকি? মদন মিত্র কি বলছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমার লাগেজ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি, 1 বছর আমাকে অন্য কাজ করতে। কত কাজ করার আছে? ব্যবসা করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে? তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। আমি ওকে বুঝিয়ে বললাম, যে জিতা ওই সিকান্দার, বিজেপি জিতে গেছে। আজকে হঠাৎ আমি শুনলাম, পরশুদিন গতকাল উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করব, চলে আসুন আপনারা। সব ড্রামা, কেউ ফিরবে না। আমরা টেলিফোনে মদন মিত্রকেও ধরার চেষ্টা করব। মদন মিত্র যে কথাটা বললো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ডেসপারেট হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তাদেরকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে আপনারা একটু সেটিং করার ব্যবস্থা করে দিন, আমেরিকাটা আমাকে ছেড়ে দিন। অর্থাৎ আমেরিকায় চলে যাওয়ার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র সরল মনে বলে দিয়েছে যে আমেরিকা এবং আনুষঙ্গিক কিছু ক্লজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। এই আমেরিকার ক্লজটা কি? আমেরিকার ক্লজটা কি এটা যে আমাকে সেফ প্যাসেজ দিয়ে দাও, আমেরিকা যাওয়ার সুযোগ করে দাও, পুলিশ যেন আমাকে না আটকায়, আমাকে যেন এয়ারপোর্টে ইমিগ্রেশন না আটকায়, আমি কলকাতা থেকে দিল্লির বিমান এবং দিল্লি থেকে নিউ ইয়র্কের বিমানে উঠে চলে যাব বা অন্য কোনো দেশে চলে যাব, আমাকে দুবাই অবধি যেতে দিলেই হবে বা ইন্ডিয়ান এয়ার স্পেস থেকে বেরোতে দিলেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন যা ফ্রাস্ট্রেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না নেপাল হয়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করেন, মানে চিকিৎসার জন্য চলে যেতে পারেন, কিন্তু যাওয়ার না চেষ্টা করেন। এটা কি কোনো পলিটিশিয়ান কোনোদিন করবে? আমি বড় বড় পলিটিশিয়ান ছেড়েই দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন করবে? কালকে দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অ্যারেস্ট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল অ্যারেস্ট হবেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবেই। যে পরিমাণ তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে, যতগুলো এফআইআর আছে, কোর্ট যদি তাদেরকে রক্ষা কবচ না দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থান হবে জেলে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্যটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চিৎকার করতে করতে কিছু একটা সিন ক্রিয়েট করে বলবে যে দেখো আমাকে জেলে পাঠালো, আমি তোমাদের হয়ে কথা বলছিলাম বলে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো তখনই ভ্যা ভ্যা করে এই সেটিংটা করার চেষ্টা করবে, আমি কত তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে এসে বিদেশ যেতে পারি। আরে খালি বিদেশ যাব বিদেশ যাব বিদেশ যাব, কি আছে ভাই বিদেশে? তোমার কি আছে তোমার বিদেশে, যার জন্য তুমি এত বিদেশ যাব করছো? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন না, এই কালো গাড়িতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছে, অ্যাটিটিউডটা দেখুন। তৃণমূলের লোকেদের তো ছেড়েই দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ছোট থেকে দেখেছে যে নেতারা, তাদেরও মাথা গরম হবে এই অ্যাটিটিউড দেখলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, যতবারই বেরোবে আমরা প্রশ্ন করব, রিপাবলিক প্রশ্ন করবে। আজকেও করেছে আমাদের প্রতিনিধি তনয়া, কি করেছে একবার শুনুন। কিন্তু দেখা যাচ্ছে যে অভিষেক আপনি কি যাচ্ছেন এসএস ক্যাম্প? অভিষেক আপনি এসএস ক্যাম্প যাচ্ছেন কি? হাইকোর্টের পরামর্শ নিয়ে কি আপনি এসএস ক্যাম্প যাচ্ছেন?
অভিষেক এসএস ক্যাম্প যাচ্ছেন আপনি? একটু কথা বলতে দিন, উনি তো জনপ্রতিনিধি, আমরা তো সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি। এসএস ক্যাম্প যাচ্ছেন অভিষেক? দেখো, তিনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কোনো উত্তর কিন্তু তিনি দিলেন না। তবে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকেই কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন। আমাদের সাথে এই মুহূর্তে মদন মিত্র টেলিফোন লাইনে রয়েছেন। মদন দা, ময়ূক বলছি। আপনি খুব মারাত্মক একটা কথা প্রেস কনফারেন্সে বিধানসভায় বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি বাইরে 1 বছরের জন্য চলে যাব, কিন্তু আমেরিকায় যাওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে দিতে হবে। একটু বলবেন এই আমেরিকায় যাওয়ার ব্যাপারটা কি? দেখুন, আমি তো আবেদন করিনি। আমি বলেছি অভিষেকের বয়স কম, ওর চোখটা নষ্ট হলে খারাপ হবে, ওর চোখটা যাতে ভালো হয় এটা আমি চাই। এটা যেখানে গেলে হবে, কিন্তু সেখানে হাইকোর্ট বলেছে তুমি SSKM এ চেক আপ করাও। ভারতবর্ষে কি হয় না, সব টেস্ট করে দেখাও, স্পেশালিস্ট রিপোর্ট নাও, তারপর বলবো। এটাই আমি বলেছি। কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও যে সত্যি ওর চোখটা নষ্ট হয়ে যায় সেটা খুব দুঃখের ব্যাপার হবে। কিন্তু আরেকটাও কথা বলেছি যে মমতা ব্যানার্জি দুদিন ধরেই বলছে যে অভিষেক হচ্ছে বাঘ। তো বাঘ চোখ লাগাতে আমেরিকায় যায় আমি তো কোনোদিন শুনিনি। বাঘ কি ফ্লাইটে যায় না কিসে যায়? বাঘের তো একটা নিজস্ব চার্টার প্লেন লাগবে। আরেকটা জিনিসও মদনদা, আমি দীর্ঘদিন আপনাকে চিনি, আপনাদেরকে আমি দেখি ক্যামেরার মাধ্যমে বা ক্যামেরার পেছনে। আপনারা এখনো হেরে গেছেন, বিজেপি জিতে গেছে, কিন্তু এখনো ময়দান ছাড়েননি। মানে এখনো রাস্তায়। ওই 21শে জুলাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন সেদিনও মদন মিত্রকে দেখেছিলাম, আজও দেখছি মদন মিত্র যাই হয়ে যাক না কেন রসিকতা করছে মদন মিত্রকে নিয়ে, টোন টিটকিরি করছে বিজেপি। তারপরেও মদন মিত্র কিন্তু মুখে হাসি নিয়ে রাজনীতির ময়দানে আছে। আপনার কি মনে হয় না যে ইম্যাচিওর পলিটিশিয়ান হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে আসছে? সিরিয়াস পলিটিশিয়ানই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন একটা কথা বলি, কে আমায় নিয়ে টিটকিরি করলো, কে আমায় নিয়ে কি করলো, আমার কিছু যায় আসছে না। আমি আমার মতো চলি। আমরা হেরে যাওয়ার পরও ময়দানে আছি, মানে আমরা তো কোনোদিন বলিনি যে জিতলে থাকবো, হারলে চলে যাব। বলেছি জিতি বা হারি মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। কিন্তু সেখানে অভিষেক মমতা এরা দুজনে মিলে যে জায়গায় নিয়ে গেল, দলটা এমন ভেঙে গেল যে জলটাকে আর টুকরো টুকরো করা ছাড়া আর কোনো উপায় রইল না। ইট ইজ ভেরি আনফর্চুনেট। মদনদা, রাজনীতিতে তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অনেক সিনিয়র। আপনার কোনোদিন মনে হয়নি যে আপনিও একটু আমেরিকায় গিয়ে একটু থেরাপি নিয়ে আসবেন, একটু দুবাই গিয়ে থেরাপি নিয়ে আসবেন? আপনার প্রয়োজন হয়নি? আপনি তো মন্ত্রীও ছিলেন। ইনফ্যাক্ট আপনি বোধহয় একমাত্র যেখানে যতবার দাঁড় করানো হয়েছে ততবার আপনি বিধায়ক হিসেবে জিতে গেছেন, 1-2টো অঘটন ছাড়া। আমি শুধু মন্ত্রী ছিলাম না, আমি ইন্ডিয়ান ডেলিগেশনের চিফ হিসেবে 70টা গাড়ি নিয়ে চায়না গিয়েছিলাম রোড রেসে। কথাটা হচ্ছে যে অভিষেক যে ইউরোপ যাওয়ার কথা বলছে, আমেরিকা যাওয়ার কথা বলছে, সবার ভাবতে তো সবকিছু হয় না। আর আমরা সবকিছু ছোট করে দেখার চেষ্টা করি। আমি কখনো এভাবে ভাবি না যে আমার বন্ধু আমার পার্টি যে করে তাকে চাকরি দিতে পারছি না, আর আমি আমেরিকায় জেনেভায় আমি ঘুরতে বেড়াতে চলে যাব, তানজানিয়া চলে যাব। এটা ঠিক না। ইটস নট ফেয়ার, ইটস নট ফেয়ার। আচ্ছা মদনদা, আমার আরেকটা প্রশ্ন আপনাকে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেই ওই যে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া, সবাই দাঁড়িয়ে হাততালি দেওয়ার যে ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তা আপনিও তো তার অংশ ছিলেন। তো পরবর্তীকালে অভিষেকের বিরুদ্ধে কি একটু বেশি রেগে গেলেন লাস্টের দিকে, না এটাও আপনার ট্যাক্টফুল একটা গেম? অনেকে আপনাকে বলছে হামজা আলী মাজারির মতন হামজা আলী মদন এই মুহূর্তে ধুরন্ধর হিসেবে ঢুকে পড়েছে। তুমি যতক্ষণ যে ক্যাম্পে রয়েছো, তুমি যে তোমার ক্যান্টনমেন্টে রয়েছো, সেখানে তোমার কর্নেলের অর্ডারই তোমার সুপার। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে বললেন যে অভিষেক এই রেজাল্ট করেছে,
এই রেজাল্টের জন্য প্রত্যেকে ওকে উঠে স্ট্যান্ডিং ওভেশন দাও। যারা স্ট্যান্ডিং ওভেশন দিতে গিয়ে দুহাত তোলেনি তাদের উনি বললেন আমি আপনাকে দুহাত তোলার জন্য বলছি, শুনতে পাচ্ছেন না? তো যদি না তুলতো তাহলে তাড়িয়ে দিত। তাহলে হয় মানতে হবে নয় তুলতে হবে, আর না হলে বেরিয়ে যেতে হবে। কিন্তু এটা মোটেই কেউ পছন্দ করেনি। তবে অনেকে আমায় বয়স্ক লোকেরা বলেছেন মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, ভাগ্যিস দুপা তুলে ওভেশন দিতে বলেনি, একসঙ্গে দুটো ঠ্যাং তুলে যদি ওভেশন দিতে বলতো তাহলে বুড়ো বয়সে তো পড়ে মরতাম। তো সেদিক দিয়ে মমতা অবস্থ নাইস। বেশ বেশ, আপনাদের কঠিন অবস্থা ছিল, মানে বোর্ডিং স্কুলে পড়ার মতন অবস্থা ছিল তার মানে। আর বোর্ডিং স্কুলে প্রিন্সিপাল করে দেওয়া হয়েছিল এই নাবালক বালকটিকে। আপনার হওয়া উচিত প্রিন্সিপাল, আর আপনি স্টুডেন্ট হয়ে প্রিন্সিপাল অন্য কাউকে স্যার স্যার বলতে হচ্ছিল তার মানে। একজন ঔদ্ধত্যবাজ, অভদ্র, ঔদ্ধত্য মানে এক কথায় বলতে গেলে যার নিজের অহংকারে, যে নিজেকে রাজার উপরে মনে করে, রাজাকে তার চাকর মনে করে, এইরকম একজন যুবক এত বড় পার্টিটাকে শেষ করে দিল। বেশ, অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ। মদন মিত্র আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন। মদন মিত্র যে কথাটা বলছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আমি আরও টেলিফোনে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, যারা যারা এখন সরে এসেছেন তাদেরকেও টেলিফোনে ধরার জন্য পিসিআরকে বলবো যদি তাদের পাওয়া যায়। কিন্তু মূল বিষয়টা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যদি সিরিয়াস পলিটিশিয়ান হতেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে যন্তর মন্তরে থাকতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যদি সিরিয়াস পলিটিশিয়ান হতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিনিমাম আজকে পার্লামেন্টের গেটের বাইরে থাকতেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ পর্যন্ত এই মুহূর্তে পার্লামেন্টে দাঁড়িয়ে আছে, মহুয়া মৈত্র দাঁড়িয়ে আছে। তুমি ভাই কে? তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড়? মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করতে দাও। তুমি দিল্লিতে গিয়ে 21শে জুলাই করো না। 21শে জুলাই এর এমনও তো নয় যে ওই পুরনো র্যাম্প ওয়াকের মতন তোমাকে র্যাম্প ওয়াক দেওয়া হবে, তোমাকে র্যাম্প সাজিয়ে দেওয়া হবে, তুমি পাগলু থোড়া সা করলে রোমান্স, গান টান পাগলু ডান্স হবে ওখানে। তুমি সেখানে তৃণমূলের নবজোয়ারের সাথে তালে তাল মিলিয়ে একটু হাত উঠিয়ে বলবে গাড়ির ওপর থেকে যে আমি হচ্ছি যুবরাজ। এগুলো তো অতীত। তুমি কোন ইগোর জন্য এখন কলকাতায় পড়ে আছো ভাই? পার্লামেন্ট উত্তাল হচ্ছে। পার্লামেন্টের ছবিগুলো আমি পরপর দেখাবো, যেখানে পার্লামেন্টে লোকে কাগজ ছোড়া বাকি রেখেছে। যেই হয়ে যাক না কেন, সরকারের বিরুদ্ধে একটি সুস্থ গণতন্ত্রে বিরোধিতা করবে, বিরোধিতা করবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবে, বিভিন্ন স্টান্টবাজি করবে, পার্লামেন্টের ভেতরে নাটক হবে, বাইরে নাটক হবে, এগুলো হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এতেও নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমপি বানিয়ে কি লাভ? অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির স্যালারিটা নেবেন আর কোনোদিন পার্লামেন্টে যাবেন না। প্রথম দিন পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। পার্লামেন্টে কি কি হচ্ছে যার কোনো কিছু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কোনো ইন্টারেস্ট নেই। মেন প্রবলেমটা কি জানেন? আসলে পার্লামেন্টে এমন কিছু কিছু জিনিস হচ্ছে যার জন্য চিরবির বাড়ছে অনেকের। চিরবির বাড়ছে। সবচেয়ে বেশি বাড়ছে এফসিআরআই এর জন্য। বাইরে থেকে বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই ডলারের পর ডলার ঢোকা এবং সেই ডলারগুলো কি কাজে ব্যবহার হচ্ছে কেউ কিছু জানতে পারবে না, ওই দিন শেষ করে দিচ্ছে অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনটা পুরো বদলে দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানেই না বোধহয় কি কি বিল পাস হচ্ছে। আপনারা জানেন? আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন। আমার জেনুইন ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটুকুও খবর রাখছে না। আমি একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো কোন কোন বিল পাস হচ্ছে বা পাস হওয়ার জন্য এবারের লড়াইটা। বাদল অধিবেশনে যে বিলগুলো, আয়কর সংশোধনী বিল, খুব গুরুত্বপূর্ণ বিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কোনো প্রশ্ন রেডি করেছে এই আয়কর সংশোধনী বিল নিয়ে? এরপরে আর কি কি বিল নিয়ে আলোচনা হবে? সুপ্রিম কোর্ট সংশোধনী বিল। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জাজকে দেখে নেবো, ওই বিচারককে দেখে নেবো, এই যে বড় বড় হুমকিগুলো দেয়, সুপ্রিম কোর্ট সংশোধনী বিল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা প্রশ্ন করবে? একবারও আর্জি জানিয়েছে যে আমি এই প্রশ্ন করতে চাই? এরপর
জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে, অনেকের চিরবিরানি বাড়বে। এরপর জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল। এই যে কথায় কথায় ভারত রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে দেওয়া চলবে না বাবু সোনাদের, এগুলো চলবে না। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল, জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একটা বিল নিয়ে, এই একের পর এক বিল যেগুলো আমি দেখাচ্ছি, এই বিলগুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছে। ডায়মন্ড হারবারের 7 লাখে জেতা একজন এমপি, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, ক্যানিং, মগরাহাট, ভাঙড়, ওইদিকে জ্যাংড়া, ওইদিকে লেক টাউন, এই সমস্ত এলাকায় খুঁজলে 1000টা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাওয়া যাবে, যারা হয়তো এই মুহূর্তে চায়ের দোকানে কাজ করছে, খেটে খাচ্ছে এই মুহূর্তে, যারা হয়তো ডেলিভারি বয় হিসেবে কাজ করছে, যারা হয়তো স্টলে স্টলে কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অনেক ভালো পলিটিক্সটা বোঝে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানাতে বানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো করে বলে দেবে এই জাতীয় ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল সেটা কি। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে এতদিন ধরে এত মাথায় তুলে রাখতে হয়েছিল? এটা তো হওয়ার কথা নয়। বিরোধীদের কথা বলছি, বিরোধীদের লিস্টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়েই না এখনো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে পলিটিশিয়ান এস্টাবলিশ করার। আরে ভাই, এই সরকার সুপার ম্যান্ডেট নিয়ে এসেছে, রাজ্য সরকার সুপার ম্যান্ডেট নিয়ে এসেছে। 208টা বিধায়ক, সেই 208টা বিধায়ক এই মুহূর্তে একসাথে পদত্যাগ করছে না। সরকার পড়ে যাচ্ছে না পশ্চিমবঙ্গে। তুমি ভাই দিল্লি যাও, তুমি তো এমপি। কবে দিল্লি যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার জবাব চাই বাংলা। আমরা তো দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় গিয়ে প্রশ্ন করছে। আমি তো দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যাকার্ড নিয়ে অন্তত স্লোগান তুলছে। কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্লোগান তুলতে দেখেছেন? কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরকম যুবরাজের মতন সাধারণ মানুষকে এতদিন ধরে বলা যেতে হবে কি তার কোয়ালিফিকেশন, কি পলিটিশিয়ান হিসেবে তার অ্যাচিভমেন্ট কি? রাজপুত্রের মতন বিহেভিয়ার করে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের বাংলার পলিটিশিয়ান শুধু নয়, ভারতের পলিটিশিয়ানরা আসলে তাদের চিরবির বাড়ছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের মধ্যে কাউন্ট করছি না, কারণ তারা যদি এক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইনাসে রান করছে। কিন্তু এই মুহূর্তে চিত্রটা কি জানেন তো? মোদি ভার্সেস অল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফেস করার চেষ্টা করেছিল না মমতা বন্দ্যোপাধ্যায়? দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে নেতা, ফ্যাক করে গাধাও হেসে দেবে, গাছও হেসে দেবে, পাথরও হেসে দেবে। এই জলের গ্লাসটাও এই কথাটা শুনে হয়তো ফ্যাক করে হেসে দেবে, জলটা পড়ে যাবে। এমন ফোকলা হাসবে, জল হয়তো পড়ে যাবে গ্লাস থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর এগেনস্টে প্রজেক্ট করা হয়েছিল। এই ভুলটা কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিয়ে করেনি। আরে নরেন্দ্র মোদী কার কার বিরুদ্ধে লড়ছে এখন? ডিপ স্টেট ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ফুল ফ্রেমে দেখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাদের বিরুদ্ধে লড়ছে। রাহুল, মমতা, অখিলেশ, লালু প্রসাদ, স্ট্যালিন, জর্জ সোরোস, হিলারি ক্লিন্টন, এই গোটা যে গ্রুপটা আছে এটা এক সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে যেন। জর্জ সোরোস, এটা বলতে আমার আপত্তি নেই, জর্জ সোরোস। এই বয়স্ক লোককে দেখে ভাববেন না যে এই জর্জ সোরোস ভাজা মাছটি উল্টে খেতে জানে না। গোটা ভারতবর্ষে নৈরাজ্যের কারণ হচ্ছে এই জর্জ সোরোস। আমেরিকায় বসে কলকাঠি নাড়ছে। তার এই ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র ভারতকে ক্রমাগত চেষ্টা করছে টালমাটাল করে দিতে। কেন এই বাদল অধিবেশন নিয়ে এত ফান্ডিং ঢুকছে বিদেশ থেকে? কেন এই বাদল অধিবেশন নিয়ে এত বেশি করে চিরবিরানি বাড়ছে বিরোধীদের? তার কারণ হলো নরেন্দ্র মোদী এমন কিছু করতে চলেছেন এই পার্লামেন্টের পরে, সেটা গোটা ভারতকে নতুন পথের দিশা দেখাবে। আমি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে একবার একটু আলোচনার জন্য যাব। খগেন মুর্মু বিজেপি সাংসদ এই মুহূর্তে রয়েছেন, বিধায়ক দেবাশিস ধর রয়েছেন, রজত শুভ্রম ব্যানার্জি চিকিৎসক এই মুহূর্তে রয়েছেন,
এবং নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন। আমি দেবাশিস ধর তিনিও গাড়ি থেকে যুক্ত হয়েছেন। আমি দেবাশিসদাকে দিয়ে শুরু করছি, আপনি রাস্তায় রয়েছেন বলে। দেবাশিসদা, আমি মেনে নিচ্ছি বিরোধীরা বিভিন্ন রকমভাবে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে ভারতকে, তারা করবেই, তাদের হয়তো ফান্ডিং পেয়েছে তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই ম্যাপেও নেই, একটা নন সিরিয়াস পলিটিশিয়ান, এমপি হিসেবে পার্লামেন্টে যাচ্ছে না, আরে চিৎকার করার জন্য যন্তর মন্তরেও গিয়ে দাঁড়া, সেটাও করছে না, খালি ছুকছুক আমেরিকা যাব আমেরিকা যাব আমেরিকা যাব। মানে একে পলিটিশিয়ান হিসেবে মান্যতা দিতেও তো আপনাদের লজ্জা করবে। আপনি নিজে একজন আইপিএস ছিলেন, সেখান থেকে একদম সিরিয়াস পলিটিশিয়ান হয়েছেন, আমি দেখছি সোনারপুরে দিন রাত আপনি বিভিন্ন প্রোগ্রামে থাকছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না ব্যবসায়ী হতে পারলো ভালো, না মধ্যস্বত্বভোগী হতে পারলো ভালো, না পলিটিশিয়ান হতে পারলো ভালো? সবচেয়ে বড় কাজটা খুব করে রেখেছে, তোলাবাজি করে প্রচুর টাকা রোজগার করে রেখেছে। আর এই টাকার জোরে দেখুন 21-এর ইলেকশনটাতে অভিষেক ব্যানার্জির একটাই ক্রেডিট আছে, 19-এ ওই খারাপ ফল হওয়ার পরে লোকসভায় আইপ্যাককে হায়ার করে নিয়ে এসেছিল, এবং মানে আমাদের দলেরও স্ট্র্যাটেজিগত কিছু ভুল ছিল, এবং সেটাকে কাজে লাগিয়ে ওই আইপ্যাক যে মানে মোটামুটি একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিল, তার উপরে ভিত্তি করে, আর কোভিডেরও একটা ব্যাপার কাজ করেছিল, তো সব মিলিয়ে ইলেকশনটা জিততে সাহায্য করেছিল। এছাড়া অভিষেক ব্যানার্জি কোনোদিনই মানে দেখুন, হি ইজ নট এ পলিটিশিয়ান অ্যাট অল। পলিটিশিয়ানের যে ম্যাচুরিটি থাকা উচিত বা যেটা লাগে সেটা নয়। আইপ্যাক ন্যারেটিভ তৈরি করতো, উনি এসে সেটাই মানে সেইটাকেই বলতো বাইরে এসে। আর সব থেকে বড় কথা, পলিটিশিয়ান হতে গেলে সব থেকে বেশি যেটা লাগে ধৈর্য থাকতে হয় এবং নম্র হতে হয়। মানুষের জনপ্রতিনিধি হয়ে মানুষের সাথে যদি আপনি খুব খারাপ ব্যবহার করেন, সেটা কোনো কিন্তু মানুষ ভালো করে নেবে না। এবং সেদিন মানে কিভাবে জননেতা হওয়া তো দূরের কথা, আজকে যে ঘটনাগুলো ঘটছে ওনার এগেনস্টে সবাই যে মুখ খুলছে, মানে এত দুর্ব্যবহার করেছেন মানুষের সাথে, এবং নিজের দলের যারা সিনিয়র লিডারশিপ ছিল তাদের সাথে, যারা দলটাকে মোটামুটি এস্টাবলিশ করেছিলেন বা যাদের জন্য তৃণমূল হয়েছিল, তাদের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করেছেন। আর তার থেকেও বড় কথা, পলিটিশিয়ান না হওয়ার জন্য মাটির সাথে কোনো মানে সংস্পর্শ ছিল না, মানে মাটিতে কি ঘটছে সেটা কোনোদিনই জানতে পারা, ওই অন্যের থেকে ইনফরমেশন নেওয়া, নিজে সেটাকে অ্যানালিসিস করে কালেক্ট করা, দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর সব থেকে বড় কথা যে সারা জীবন মানে দুদিন আগেও ইলেকশনের আগে যে মন্তব্য করেছে কোনো পলিটিশিয়ান করবে না। আর ভারত বিরোধী মন্তব্য করার জন্য ওনার মোটামুটি বা ওই নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীজি বা অমিত শাহজিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজিকে যে ভাষায় আক্রমণ করেন, সেটা ওই রাস্তার কোনো লোফার ছেলে যদি করে সেটা হয়তো শোভা পায়, মানে তারাও হয়তো করবে না। কিন্তু উনি সব কিছুর বাইরে গিয়ে দিনের পর দিন যেটা করে চলেছেন বা করেছিলেন, সেটা কোনো স্বাভাবিক কোনো কিছু নয়। আর আমেরিকা যাওয়ার ব্যাপারটা আপনারা ভালো করেই জানেন কেন যেতে চাইছে, মানে একবারেই দেশ থেকে পালিয়ে যেতে চাইছে। এটা নিয়ে কোনো মানে এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, কিছু বোঝার নেই। আর সব থেকে বড় কথা, ডিপ স্টেট থিওরি আমরা বলছি, মানে আমার মনে হয় প্রত্যেকটি জিনিসের তদন্ত আরও ভালো করে এগোলে, এই যে শাহজাহান জাহাঙ্গীর থেকে আরম্ভ করে যত ক্রিমিনালকে যতটা মানে উনি উস্কিয়ে সেই জায়গাটাকে মানে দাঁড় করিয়েছিলেন, এটা কিন্তু পুরোটাই কিন্তু অভিষেক ব্যানার্জির মানে মস্তিষ্ক প্রসূত। এবং আসার পরেই তৃণমূলের মধ্যে এত ভায়োলেন্স, এত কিছু দেখা যায়। মানে তার আগে তৃণমূল দলটার সাথে ওই 16 সালের পর থেকে তৃণমূল দলের মধ্যে আকাশ পাতাল মানে তফাৎ লক্ষ্য করা যায়। মানে তৃণমূল পরবর্তীকালে যেভাবে মাঠে নেমে পড়লো এবং ক্ষমতা দখলের জন্য এই যে ধরুন রোহিঙ্গা বা এই বিভিন্ন বাংলাদেশি যে ইনফ্লাক্স, এটা কন্টিনিউয়াসলি আরও বেশি বাড়তে লাগলো। এবং মানে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার জন্য টিকিট পেতে শুরু করলেন বা যা পেতে শুরু করলেন, প্রচুর অর্থের বিনিময়ে এই পুরো ব্যাপারটা ঘটতে থাকলো, যেটা মানে অভিষেক ব্যানার্জির অনেকটা আমদানি করা, আগে হয়তো অতটা ছিল না। ঠিক ঠিক। আমি খগেন মুর্মু, সাংসদ খগেন মুর্মু এই মুহূর্তে রয়েছেন। তিনি নিজেও মানে খগেনদাকে কয়েক দশক ধরে বাংলার মানুষ চেনে পলিটিশিয়ান হিসেবে, রাজনীতিবিদ হিসেবে। খগেন মুর্মু কখনো হেরেছেন, কখনো জিতেছেন, কখনো ধাক্কা খেয়েছেন, কখনো মার খেয়েছেন, ময়দান ছাড়েননি। খগেন মুর্মু আজকের আলোচনাটা আমি মানে একেবারে প্রতিক্রিয়া নেওয়ার জন্য করছি না, আমি বোঝার চেষ্টা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি
মানে না সিরিয়াস পলিটিশিয়ান হতে পারছে। আপনি হয়তো রাজনীতিবিদ হিসেবে আজ না হয় কাল না হয় পরশু হয়তো বিরোধী আসনে বসবেন, কিন্তু আপনি ময়দান ছাড়বেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খালি চুকচুক করছে আমেরিকা যাওয়ার জন্য। এত কিছু চলছে, এত বিল নিয়ে আলোচনা, গোটা দিল্লি আজকে উত্তাল হয়ে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। অতিথি শিল্পী অভিষেক। একদম মহিবুদা একেবারে ঠিক বলেছেন যে একজন পলিটিশিয়ান হিসেবে অভিষেক ব্যানার্জি এখন যেখানে যে অবস্থায় যেভাবে তিনি আজকে তিনি অবস্থান করছেন, এটা তো একটা পলিটিশিয়ানের হওয়া উচিত না। আজ তিনি হচ্ছে 7 লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে, এবং সেটা নিয়ে এখানে আমরা দেখেছি যে লোকসভার যে সংসদে কিভাবে তারা এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গর্ব করতেন তারা, যে এটা হচ্ছে যে আমাদের গর্বের বিষয়। 7 লক্ষাধিক ভোটে সেখানে আমাদের এখানকার বিরোধী দলনেতা, তিনি একজন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি সেখানে জিতেছেন, এত জনসমর্থন। তো আজ জনসমর্থনের গর্ব গেল কোথায়? আজকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন, এত উত্তাল সংসদে। আজকে আমরা এই যে প্রথম দিন বাদল অধিবেশনে, তো প্রথম দিনে আমাদের দফায় দফায় বিরোধীরা তারা হচ্ছে যে আমাদের সংসদকে চালাতে দেয়নি। আমাদের সম্মানীয় আমাদের লোকসভার স্পিকার বারবার অনুরোধ করছেন, প্যানেল স্পিকার তারাও অনুরোধ করছেন, তারা সেখানে হচ্ছে যে আমাদের চালাতে দেননি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, উনি কোনো জায়গাতেই নেই, যে যন্তর মন্তরেও নেই, লোকসভার অধিবেশনেও নেই। তার মানে হচ্ছে যে উনি এখন যে অবস্থায়, তার হচ্ছে যে এখন ওনার মাথাটাই কাজ করছে না। যেভাবে একসময় উনি এখানে একেবারে বাদশার মতো চলেছেন, রাজার মতো চলেছেন, রাজার হালে তিনি সারা বাংলা ঘুরেছেন, এবং এখানেও যেভাবে যে দম্ভ, তার অহংকার, যে অহংকারের কথা তিনি একসময় প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নানান ভাষায়, অকথ্য ভাষায় তিনি কথা বলেছেন। আমাদের সম্মানীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার সম্পর্কে, তার এমনকি তার পিতার সম্পর্কে এমন কটূক্তি করেছেন যে এই যে দম্ভ, অহংকার ছিল। শুধু অহংকার শুধু নয়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভীতুও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাগাতার মিডিয়া এই প্রশ্নগুলো করছে, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের লোকেরা হাসাহাসি করছে। এত কিছু করার পর, রিপাবলিক লাগাতার এই প্রশ্নগুলো করার পর, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যেবেলা এই সানসেটের পরে সারাদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখানো না, এখন কলকাতার 21শে জুলাই মঞ্চ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, সেই ছবিটা আমি দেখাচ্ছি। মানে এই মঞ্চ পরিদর্শনে তো না গেলেও হতো, দিল্লিতেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারতো। আমার কথা হচ্ছে, দিল্লিতে তুমি যদি নেতা হও, তুমি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাকে প্রজেক্ট করে তোমার দল, তোমার তো সর্বপ্রথম উচিত দিল্লিতে যাওয়ার। তুমি বাবা কোনো জায়গাতে না গিয়ে শুধু ক্যামেরা যেখানে সেখানে থাকছো কেন? এখনো এই হ্যাংওভারটা যেন যায়নি অভিষেকের। আর এখন যা অবস্থা হয়েছে, না উনি এখন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা হয়েছে না গারকা না ঘাটকা হয়ে গেছে। এখন তিনি শুধু শুধু ভাবছে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এইরকম পরিস্থিতি। সেই জন্যই ও এখন আমেরিকা আমেরিকা ভাবছে, এখন আর পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এটা ভাবছেন না উনি। তাই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন যা অবস্থা, তাতে হচ্ছে যে ও কি করবে, কোথায় যাবে। এখন সর্বশেষ তার ধারে পাশে কোনো লোক নেই, কেউ নেই। তার এক সময় যেমন এত পুলিশ পাহারা, এত সব হচ্ছে তার সাগরে এত দল, ওরা সব গেল কোথায়? এখন কেউ নেই। এখন সেই জন্য উনি এটাই করছেন। এখন একদম ডাক্তারবাবু এখানে রয়েছেন, ডাক্তারবাবু আরো ভালো বলতে পারেন। এটা কি মেগালোম্যানিয়া রজত শুভ্রবাবু? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে আপনি পড়াশোনা করে অন্তত ডাক্তারটা হয়েছেন, আপনি ডাক্তারিটা করে রিটায়ারমেন্ট নিয়ে তারপরে এখন আপনি রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে কাজকর্ম করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিরিয়াস না কোনো কিছুতে। আমরা ভাবতাম রাহুল গান্ধী পাপ্পু, নতুন পাপ্পু তো বিভিন্নভাবে দেখা যাচ্ছে এখন। এই একটা সাইকোপ্যাথ, এটা সাইকোপ্যাথ, এ অপরাধী। কেন কি ওর পুরো মাইন্ডসেটটাই ক্রিমিনাল।
ক্রিমিনাল মাইন্ডসেট, যেখানে দুর্নীতি হয়েছে, যা চুরি হয়েছে সব এই মক্কেল। আজকে আমি বলছি যে ও একটা পয়সা জীবনে আর্ন করেনি, একটা টাকা কামায়নি, পুরোটা চুরির পয়সা। কোনো রোল নেই এমপি হিসেবে বা টিএমসির নেতা হিসেবে, কোথাও কোনো রোল নেই। আজকে আমার বাড়ির সামনে যে বাড়িটা অশান্তিনিকেতন আমি বলি, সেটা আজকে একটা নিষ্প্রদীপ হয়ে একটা অর্থখানি, ওখানে 150 কোটি টাকার বাড়ি না কত টাকার বাড়ি, সেই টাকাটা কোত্থেকে আসলো? ওটা নাকি আবার ওনার নয়। কাজে চারিদিক দিয়ে যত রকমের দুর্নীতি, তার নায়ক হচ্ছে এটা। আর সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা সবচেয়ে বড় ওয়ার্নিং, সেটা হচ্ছে ও অ্যান্টি ন্যাশনাল। ও বর্ডার খুলে রেখেছিল, ও রোহিঙ্গাদের এনে বসিয়েছে, এবং ও জাহাঙ্গীর, শাহজাহান ইত্যাদি ইত্যাদি মুঘল বংশ পুরো বসিয়ে রেখেছে। এবং কদিন আগেও অমিত শাহজির মতো সম্মানীয় ব্যক্তিকে এবং মোদিজিকে ডাইরেক্টলি মানে ডিজে বাজাবো ইত্যাদি মানে চিপ রিমার্ক করেছে। আমার বক্তব্য যে দর্শকদের এবং শ্রোতাদের এবং ভোটারদের আর আমরা বেশি দিন বোঝাতেও পাচ্ছি না যে ওর কেন শাস্তি হচ্ছে না। এই যে এক্সাম্পলারি শাস্তি নিয়ে যত কটা পডকাস্ট করি আমি বলি এটা হলিস্টিক মিশন নিয়ে এখানে এসেছিলাম, মানুষকে কিছু শেখাবো। কাকে কি শেখাবো? একটা এরকম একটা জঘন্য অপরাধী যে বার্গলার, থিফ, চিট ছাড়া যার কোনো তকমাই দেওয়া যায় না। পড়াশোনা তো ছেড়ে দাও ভাই, সে হাত নেড়ে এরম করে যে কোনো লোককে মস্তানি দেখাচ্ছে, একটা চিপ মানে রাস্তার ছোট লোকের মতো, সঙ্গে কেউ নেই, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, তার তো কোনো এক্সাম্পলারি শাস্তি হচ্ছে না। এবং রাস্তাঘাটে পডকাস্টে মানুষ আমার সঙ্গে একটা সেলফি তুলতে আসলে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু একটা কথা বলবো, ও কবে অ্যারেস্ট হবে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। ময়ূক, তুমি বলো এই প্রশ্নের উত্তরটা আমি কার কাছে চাইবো? বিচারপতির কাছে চাইবো, না পুলিশের কাছে চাইবো, না এমপিদের কাছে চাইবো? কার কাছে? তাই নয় রজতবাবু, আমি আরেকটা ব্রেকিং নিউজ নিচ্ছি, এবং সেই ব্রেকিং নিউজটা থেকেও মানে আমার জানা উচিত যে সাংবাদিক হিসেবে এত টাকা, সেই টাকাটা কি কারণে ব্যবহার হয়েছিল তৃণমূলের ফান্ডে, সেটার উত্তরটা একটু একটু করে আমি তদন্তকারী সংস্থাগুলোর থেকে পাচ্ছি। একটা ব্রেকিং নিউজ নিয়ে নিই। তৃণমূলের তহবিল মামলায় বিমান সংস্থার 2 কর্তার হাজিরা ছিল আজ। 2 ডিরেক্টরকে তলব করেছিল ইডি। আজ হাজিরা দিলেন পবন জাজু আর রমেশ জাজু। দুজনেরই বয়ান রেকর্ড করেছে ইডি। তৃণমূলের তহবিল থেকে 160 কোটি টাকা হস্তান্তর হয় এই বিমান সংস্থায়। 160 কোটি টাকা। এই টাকাতেই হেলিকপ্টার এবং প্রাইভেট জেট কেনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো ব্যবহার করত। হেলিকপ্টার ও প্রাইভেট জেট ভাড়া দেওয়া হয় এআইটিসিকে। মানে নিজের টাকা কিভাবে যে নয় ছয় করতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় শিল্পী এক্ষেত্রে। নীলাদ্রিবাবু কি বলবেন? প্রথম কথা ময়ূক, আমার মনে পড়ে যাচ্ছে তৃণমূলেরই এমপি সায়নী ঘোষের অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটি মন্তব্য, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। উনি বলেছিলেন অভিষেক একটু পেছন থেকে কাজ করতে ভালোবাসে। এবার রাজনীতিবিদরা সাধারণত সামনে থেকে কাজ করেন, অভিষেক সায়নীর মতো একটু পেছন থেকে কাজ করে। আমার কোথাও মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক পরিচয়টা একটা মুখোশ। এই মুখোশের আড়ালে উনি কি কর্মকাণ্ড করছেন সেটা নিয়ে সত্যিই তদন্ত হওয়ার প্রয়োজন আছে। আপনাদের সই আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম, ওনার টাকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্থানান্তরিত হচ্ছে। এবার আপনি আমায় বলুন, উনি যদি একজন সাধারণ অপরাধী হন, ওনার টাকা কেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি, সেখানে স্থানান্তরিত হবে? এই প্রশ্নটা চলে আসছে। অভিষেকের মতো রাজনীতিবিদ ভারতের রাজনীতিতে খুব একটা নেই, কেউই নেই হয়তো, সেই জন্যই হয়তো আমরা এটাকে দেখে আশ্চর্য হচ্ছি। কিন্তু ইতালির রাজনীতিতে প্রচুর মাফিয়া রাজনীতিতে আসেন। তারা মাফিয়া সাম্রাজ্য চালান রাজনীতিবিদের পরিচয় সামনে রেখে। অনেকে তারা নিহত হন অনেক সময় অন্য মাফিয়াদের আক্রমণে। অভিষেক সেই ধরনের একজন রাজনীতিবিদ বলে আমার মনে হয়। তিনি একটা মাফিয়া সাম্রাজ্য এস্টাবলিশ করেছেন এবং কোথাও একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের একটা অংশ হিসেবে তিনি কাজ করছেন। তার ব্যবসাগুলোকে একটা খুব সাধারণ ব্যবসা বলে দেখানোর চেষ্টা করছে, বাতি চোর, সেটা আমার একেবারেই মনে হয় না। তার একটা নেটওয়ার্ক আছে এবং তিনি যে বারবার এই দুবাই যাচ্ছেন, চোখের চিকিৎসা করাতে কেউ দুবাই যায় ভয়ঙ্কর কোনোদিন শুনিনি, আমেরিকা যেতে চাইছেন, এর পেছনে একটা বিশাল নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করার আমার মনে হয় একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ আমরা একটা এমন সময় আছি, লাদাখের একজন অ্যাক্টিভিস্ট তিনি হঠাৎ সরব হয়ে গেছেন সরকারের বিরুদ্ধে এবং তাকে কেন্দ্র করে আরশোলাদের আনাগোনা, মানে আরশোলা পার্টি না কি সব শুনছি, তাদের আনাগোনা দেখতে পাচ্ছি। আমার কাছে একদম সীমিত সময় আছে, আমি একবার পিসিআরকে বলবো এই কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্ধত্ত নিয়েই অনুব্রত মণ্ডল রিপাবলিক বাংলাতে বলেছিলেন। দেখুন, অনুব্রত মণ্ডল ধোয়া তুলসী পাতা নয়। অনুব্রত মণ্ডল চরম ঢাক বাজিয়েছে, সে অনুব্রত মণ্ডল সঙ্গীত শিল্পী নয়। অনুব্রত মণ্ডলের অনেক কিছু কারবার আছে যেগুলো রিপাবলিক বাংলাই বের করেছিল। কিন্তু অভিষেককে নিয়ে যে কথাগুলো বলছে,
সেগুলো তো ফেলে দেওয়ার মতন নয়। এই জবাব চায় বাংলাতেই অনুব্রত মণ্ডল কি কি বলেছেন একবার শুনুন। শুরুতেই অনুব্রত মণ্ডলকে আমার প্রশ্ন, অনুব্রতদা প্রথম তো কেমন আছেন? তিহার, ফিরে আসা, দিল্লি সব কিছু মিলিয়ে কেমন আছেন? দেখুন, যেটা তখন কেন প্রথম যা বলেছি সেটাই ফাইনাল। আমার বক্তব্য এই দলটাকে শেষ করলো অভিষেক ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি কানে শোনে। মমতা ব্যানার্জি কানে শোনে? কানে শোনে না চোখে শোনে? বলে কানে দেখে, চোখে দেখা বন্ধ করে দিয়েছিল। দলটা খুব কষ্ট করে তৈরি করেছিলাম, বামফ্রন্টকে তাড়িয়েছিলাম, তখন আমাদের আইপ্যাক দরকার হয় নাই। দলটাকে শেষ করার মূলে অভিষেক ব্যানার্জি। আমি কিন্তু ওর অফিসে কোনোদিন যেতাম না। আমি 21-এ একবার গিয়েছিলাম, আর এবার একবার গিয়েছিলাম। আমি কিন্তু শতাব্দী রায়কে বলেছিলাম যে 100 সিট পেরোবে না। আপনি বলছেন আপনি শতাব্দী রায়কে বলেছিলেন 100 সিট পেরোবে না? শতাব্দী রায়, তৃণমূলের শতাব্দী রায়কে বলেছিলেন? 100 সিট পেরোবে না। কারণটা কি? দলটা কি দলের জায়গায় ছিল নাকি? ভাতের গাছ? অভিষেক ব্যানার্জি যা বলবে তাই হয়ে যাবে, আর সেটা মেনে নিতে হবে। আমি কোনদিন অভিষেক ব্যানার্জি অফিস যাইনি। কেমন সিটে? কেমন আমার পায়ের তলায় মাটি ছিল, আমার পায়ের তলায় মাটি ছিল। আমাকে বীরভূমের মানুষ, বর্ধমানের মানুষ ভালোবাসত। না, সেটা বুঝলাম অনুব্রতদা, কিন্তু অনুব্রত মণ্ডল আপনি বারবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি জেলে গেছিলেন। মানে অভিষেক আপনাকে কি করে জেলে পাঠালো? ও তো ইডি সিবিআই নয়। আবার 100 বার অভিষেক ব্যানার্জির জন্য জেলে গেছিলাম। একটা কথা বারবার রিপিট করতে ভালো লাগে না, যা বলি একবারই বলি। কি বলেছেন কি সেটাই বলুন। আপনারা ভালো করেই জানেন, আমি যখন জেলায় ছিলাম তখন পাথরের রেভিনিউ পার ডে 3.5 কোটি টাকা দিতাম। পার ডে সরকারের ঘরে 3.5 কোটি টাকা। আর আমি জেলে যাওয়ার পরই সেটা পার ডে 40 লাখ টাকা হয়ে গেল। টাকাটা কোথায় যেত? বাদবাকি কি টাকাটা? সেটা আপনারা ভালো করে জানেন। সে জীবনে একটা দেয়াল লিখলো না, একটা মিছিল করলো না, মিটিং করলো না, হয়ে গেল। ইয়ার কি বটে নাকি? আমরা উড়ে এসে জুড়ে বসেছি নাকি? পলিটিক্যাল সায়েন্স যারা পড়েন, যারা কলেজে পলিটিক্যাল সায়েন্স পড়ছেন বা রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র, তাদের অনেক বই হয়তো পড়তে হবে, কিন্তু এই ছবিটা ময়ূক দেখানোর জন্য বলছে। সাইডে যে ছবিটা আমি চালাবো, মমতা বন্দ্যোপাধ্যায়, একাকী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মুহূর্তে কেউ নেই। 21শে জুলাইয়ের আগের রাতে 20শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় একা বসে রয়েছে। এই ছবিটা দেখলে অনেকের গা ছমছম করবে। রাজনীতি যারা করার কথা ভাবছো, রাজনীতিতে যারা আসার কথা ভাবছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটা দেখে আজ রাতে একটু পড়াশোনা করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছে, কি কি ভুল করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথায় তুলে কি সর্বনাশটা করেছে, এ সমস্ত কিছু পড়ুন। নিজের হাতে তৈরি একটা দল এখন নিজে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একা বসে রয়েছে। ভারতীয় রাজনীতিতে এর থেকে ডাউনফল, যে গতিতে উঠেছিলেন সে গতিতে পড়া আর কোথাও বোধহয় কোনোদিন হবে না। যদিও রাজনীতি সম্ভাবনার খেলা, হয়তো এরপরে আরো ভয়ঙ্কর কোনো ডাউনফল অনেকের হবে। এই ছবিটা হন্ট করবে অনেককে। কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর কি হলো? একমাত্র এই ভাইপো 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 ভাইপো। ছোট্ট বিরতি নিচ্ছি, ছোট্ট ভাইপো বিরতি, তারপর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।